কি আপনি বিশ্বাস করবেন যদি কোনো ধনী এবং অহংকারী সিইও রাগের একটা মুহূর্তে এটা বলে দেন, যদি তুমি সিস্টেম বাঁচিয়ে দাও আমি তোমার স্ত্রী হয়ে যাব। ২০ ভেজ N4 এবং তারপর ভাগ্য এমন খেলা খেলল যে একটা সাধারণ টেকনিশিয়ান পুরো সাম্রাজ্যকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে নিল। আজকের এই কাহিনী শুধু প্রযুক্তির নয়, এটা অহংকার, সংগ্রাম এবং মানুষের সাহসের টক্কর। আর বিশ্বাস করুন, এরপর যা হলো তা কেউ স্বপ্নেও ভাবেনি। যদি আপনি এমন কাহিনী পছন্দ করেন যা হৃদয়কে ছুঁয়ে যায় এবং রাতভর ভাবতে বাধ্য করে, তাহলে এই ভিডিওটাকে এখনই শেষ পর্যন্ত দেখুন এবং হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার একটা ক্লিক আমাদের আরও এমন কাহিনী আনার শক্তি দেয়। নিচে কমেন্টে অবশ্যই জানান আপনি এখন কোথা থেকে এই ভিডিও দেখছেন এবং দেখতে দেখতে কি করছেন। আপনার একটা ছোট লাইনও আমাদের জন্য অনেক মানে রাখে। দক্ষিণ ভারতের হালকা শীতের সকাল ছিল। বেঙ্গালুরুর আকাশ ঝাপসা, নীল, ঠান্ডা হাওয়া ধীরে ধীরে গাছের পাতাগুলোকে নাড়িয়ে চলছিল। কিন্তু সেই শান্ত সকালের মাঝে মান্নাটা টেক পার্কের উঁচু সি মহাদেব টেক টাওয়ারের ২৩তম মেঝে মাহল একদম উল্টো ছিল। ঘুটঘুটে, অস্থির এবং বিপদে ভরা। মাহাটেক সলিউশনসের কন্ট্রোল রুমের মতো সেই বিশাল জায়গায় বড় বড় মনিটর লাল রঙে চমকাচ্ছিল। অ্যালার্ম লাগাতার চিৎকার করছিল। সিস্টেম ব্রিচ ডিটেক্টেড, ডেটা সেন্টার আন্ডার অ্যাট্যাক। কোম্পানির সিইও কাব্যা মেহরা কাঁচের দেয়ালওয়ালা সেই ঘরের মাঝে দাঁড়িয়েছিল। তাদের মুখের তেজ এবং আত্মবিশ্বাসের পিছনে আজ একটা অজানা ঘাবড়াহট লুকিয়েছিল। মাসের পর মাসের পরিশ্রম, কোটি কোটি প্রজেক্ট এবং শত শত কর্মচারীর ভবিষ্যৎ সবকিছু দাবে লাগা ছিল। আইটি টিম বেহিসেবি কিবোর্ডে দৌড়চ্ছিল, কিন্তু প্রত্যেক চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল। ফায়ারওয়াল পড়ে যাচ্ছিল, সার্ভার এক এক করে বন্ধ হয়ে যাচ্ছিল। কাব্যার করা আওয়াজ ঘরে গুঁজে উঠল, তোমরা লোকদের এত বেতন দিই এবং কেউ একটাও এই অ্যাটাককে থামাতে পারছে না। কর্মচারীরা মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল। কারো সাহস হচ্ছিল না উত্তর দেবার। বাইরে থেকে দেখা কাব্যার কঠোরতা আজ আরও ভয়ঙ্কর লাগছিল। এবং তখনই দরজা হালকা করে খুলল। ধূসর রঙের ফিকে সিইও ইউনিফর্ম পরে, হাতে পরিষ্কারের কিট নিয়ে অর্জুন কুমার ভিতরে এলো। পুরো ঘরের নজর তার উপর আটকে গেল। একটা সাধারণ অফিস বয়, একটা এমন ছেলে যাকে উচ্চপদস্থ টিম অসফল কাব্যা রামান রাগে নির্দেশ দিচ্ছেন। মাহল উত্তেজিত, কেউ কখনো গুরুত্ব সহকারে নেয়নি। কিন্তু সেই মুহূর্তে অর্জুনের চোখে একটা অদ্ভুত দৃঢ়তা ছিল। সে ধীরে কিন্তু স্পষ্ট শব্দে বলল, ম্যাডাম, যদি আপনি চান তাহলে আমি সিস্টেমকে একবার দেখতে পারি। ঘরে নীরবতা ছড়িয়ে পড়ল এবং এখান থেকে একটা অকল্পনীয় কাহিনী শুরু হতে চলেছে। মহাদেব টেক টাওয়ারের ২৩তম মেঝে যেন কেউ এক মুহূর্তে সব হাওয়া টেনে নিয়েছে। প্রত্যেক স্ক্রিন লাল চমকাচ্ছিল, লোকেরা কাঁপা হাতে কিবোর্ড টোকাচ্ছিল এবং সেই কোলাহলে অর্জুন কুমারের সেই শান্ত বাক্য হাওয়াকে চিরে বেরিয়ে এলো, ম্যাডাম, যদি আপনি চান তাহলে আমি সিস্টেমকে একবার দেখতে পারি। ঘরে হাসি হঠাৎ ফেটে পড়ল। কেউ চোখ ঘোরালো, কেউ তার সাথীকে কোনুই মারল, কেউ দমিত আওয়াজে বলল, এটাও কম মজা নয়। অফিস বয় এবার সার্ভার বাঁচাবে? কিন্তু অর্জুনের মুখ কোনো প্রতিক্রিয়া ছাড়াই স্থির রইল, যেন তার দুনিয়া এই উপহাস থেকে অনেক উপরে বা অনেক দূরে। কাব্যা মেহরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তাদের হিলের আওয়াজ ঘরে কোনো আদেশের মতো গুজে উঠছিল। তারা অর্জুনকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, যেন ওজন করছেন যে এই দুর্বল পাতলা ছেলে আখির কোন সাহসে আইটি যুদ্ধে লাভ দেবার কথা বলছে। তুমি সিস্টেম দেখতে পারো? তাদের স্বরে ঠান্ডা ছিল, তা নাও। অর্জুন মাথা না ঝুঁকিয়ে ছাড়াই বলল, জি ম্যাডাম, আমি আগে ইঞ্জিনিয়ারিং পড়তাম, আইটি ৩য় বর্ষ পর্যন্ত। তারা আর জিজ্ঞাসা করতে চাননি, কিন্তু অর্জুন নিজেই থেমে ধীরে যোগ করল, বাড়ির অবস্থা পড়াই ছাড়িয়ে দিয়েছে। ঘরে প্রথমবার হাসি থেমে গেল। কেউ আশা করেনি যে এই সাধারণ ছেলের ভিতরে এমন কাহিনী লুকিয়ে থাকবে। কাব্যা একটু ব্যঙ্গপূর্ণ হাসির সাথে বলল, ঠিক আছে অর্জুন, এত সাহস আছে তাহলে সুযোগ দিচ্ছি, কিন্তু যদি অসফল হলে আজই চাকরি শেষ। অর্জুন চোখের পাতা না ফেলে বলল, ঠিক আছে ম্যাডাম। কাব্যা আবার ধীরে ঝুঁকে, আওয়াজ যেন কোনো ধারালো ছুরির মতো, এবং যদি সফল হলে যা চাও নিয়ে নাও, চাই আমার বিয়ের প্রস্তাবই কেন না। পুরো ঘর থমকে গেল, কেউ ফিসফিসালোও না। সবার নজর অর্জুনের ওপর ছিল। কিসে ভয় পাবে, কিসে অভিযোগ করবে? কিন্তু অর্জুন শুধু গভীর শ্বাস নিল এবং বলল, ম্যাডাম, আমি পুরস্কারের জন্য না, শুধু সুযোগের জন্য চেষ্টা করছি। সে সার্ভার কনসোলের দিকে এগিয়ে গেল। তার চালে দ্বিধা নেই, বরং সে সতর্কতা যা কোনো পুরনো স্বপ্নকে আবার ছোঁয়ার আগে আসে। সে স্ক্রিন খুলল। কিছুক্ষণ শুধু শান্ত নজরে লগগুলো পড়ছিল ধীরে। মনোযোগ,
অর্জুন, একটা সাধারণ টেকনিশিয়ান, এগিয়ে এসে সাহায্যের প্রস্তাব দেয় এবং সবাইকে অবাক করে দেয়, যেন কোনো ডাক্তার রোগীর শ্বাস শুনছে। তারপর সে এক এক করে প্যানেল খোলা শুরু করল। ঘরে দাঁড়ানো আইটি ইঞ্জিনিয়াররা অবাক হয়ে দেখছিল। তাদের মনে হয়েছিল যে অর্জুনের প্রত্যেক হরকতে অভিজ্ঞতাহীনতা দেখা যাবে, কিন্তু তার আঙ্গুলগুলো কোমল, কিন্তু বুঝে অন্দাজে কোড এবং সেটিংসের মাঝে ঘুরছিল। হঠাৎ একটা নতুন অ্যালার্ম গুঞ্জে উঠল, ফাইন্যান্স সার্ভার ক্রিটিক্যাল। ইঞ্জিনিয়াররা ঘাবড়ে উঠল, কাগজ পড়ে গেল, কেউ মাথা ধরে ফেলল। অর্জুন পিছনে না দেখে ধীরে বলল, একটু সময় দিন, আমি একটা পুরনো লেয়ার ট্রেস করছি। কাব্যার ভুরু কুঁচকে গেল। এই ছেলে ঘাবড়ায় না কেন? তাকে জানে কিভাবে, কোথায় দেখতে হবে? 5 মিনিট পর অর্জুন লগগুলোতে একটা অদ্ভুত প্যাটার্ন পেল, কিছু এমন যা এখনও টিমের নজর থেকে ছুটে গেছে। সে স্ক্রিনের আরও কাছে ঝুঁকল, কয়েকটা লাইনে আঙুল থামালো এবং প্রায় ফিসফিসিয়ে বলল, এটা তো পুরনো আর্কিটেকচারের ব্যাকডোর, হয়তো কোম্পানির শুরুর দিনগুলোর। সেই মুহূর্তে কাব্যার শ্বাস থেমে গেল। দুনিয়ার শোর, ঘরের উত্তেজনা সব গলে যাচ্ছিল। তাকে প্রথমবার মনে হলো, এই ছেলে শুধু একটা অফিস বয় নয়, কিছু আরও আছে এতে, কিছু এমন যা তারা কখনো দেখার চেষ্টাই করেনি। এবং সেই মুহূর্তে, সেই শীতের সকালে, অর্জুন কুমার মহাটেকের ভবিষ্যৎ এবং নিজের জীবন দুটোই বদলানোর দিকে প্রথম পা রেখেছে। অর্জুন কিছুক্ষণ স্ক্রিনকে মনোযোগ দিয়ে পড়তে থাকল। ঘরের অস্থিরতা তার চারপাশে কোনো ঝাপসা হাওয়ার মতো মারিয়ে থাকল, কিন্তু তার চোখ শুধু কোডের সেই জটিল লাইনগুলো দেখছিল, যার মধ্যে কোথাও না কোথাও আক্রমণের রহস্য লুকিয়েছিল। সে বিনা তাড়াহুড়োয় কিন্তু খুব গভীর মনোযোগের সাথে এক এক লগ লেয়ার খুলতে থাকল। টিমের ইঞ্জিনিয়াররা আর হাসছিল না, তাদের মুখে বিভ্রান্তি, অবাকতা এবং হালকা আশার মিশ্রণ ছিল। কাব্যা মেহরা তার পিছনে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ আগে তাদের মুখ রাগে তপ্ত ছিল, কিন্তু এখন তাদের নজরে একটা অন্যরকম কৌতূহল ছিল। কোনো অফিস বয় এভাবে কোড পড়তে পারে? কোনো ছেলে এমন শান্তিতে কাজ করতে পারে যখন পুরো সিস্টেম লাল পতাকা দেখাচ্ছে? হঠাৎ একটা তীব্র সতর্কতা বাজল, ফাইন্যান্স সার্ভার আনস্টেবল। এটা পুরো ঘরে ভয়ের ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ল। সিএফও বিক্রম দেসাই ঘাবড়ে বলল, ম্যাডাম, যদি এখনই এটা ডাউন হলো তাহলে বিশাল ক্ষতি হবে। কাব্যার মুখে উত্তেজনা নেমে এলো। কিন্তু অর্জুন পিছনে না তাকিয়ে বলল, 1 মিনিট দিন, আমি অর্জুন সিস্টেমের গভীরতায় পৌঁছে পুরনো ব্যাকডোর খুঁজে বার করে প্রথমবার পরিস্থিতি স্থির হয়। আক্রমণের দিক বুঝছি। সে তার চেয়ারটা একটু সামনে টেনে লগগুলো আবার পড়া শুরু করল। কয়েকটা মুহূর্ত তার মুখে একটা গভীর গাম্ভীর্য ছায়া হয়েছিল, যেন সে কোনো পুরনো ধাঁধা মনে করার চেষ্টা করছে। কিছু মিনিট পর তাকে একটা অস্বাভাবিক প্যাটার্ন দেখা গেল, একটা এমন ডেটা ট্রেন যা নতুন সিকিউরিটি লেয়ারে পাওয়া যায় না। সে ধীরে বলল, এই ট্র্যাফিক এই পুরনো আর্কিটেকচার লেয়ারের দিকে যাচ্ছে, হয়তো সেই অংশ যা কোম্পানির শুরুর দিনগুলোতে তাড়াহুড়োয় তৈরি করা হয়েছে। কাব্যার শ্বাস আটকে গেল। এটা সেই সিস্টেম যা প্রথম বছরে প্রত্যেক আপডেটের অভাবে কিছু জায়গায় অসমাপ্ত ছেড়ে দেওয়া হয়েছে। সে চাইলেও স্বীকার করতে পারছিল না যে একটা অফিস বয় সেই জায়গাগুলো খুঁজে পেল যেখানে তার প্রফেশনাল টিমের নজর পর্যন্ত যায়নি। অর্জুনের আঙুলগুলো দ্রুত কিবোর্ডে চলতে লাগল। সে একটা ছোট মডিউলকে আইসোলেট করল এবং তারপর বলল, অ্যাট্যাক এই দুর্বল অংশ থেকে ভিতরে এসেছে। যদি এটাকে এখন বন্ধ করা হয় তাহলে বাকি সিস্টেম স্থির হয়ে যাবে। কাব্যা প্রথমবার তার দিকে বিশ্বাসের নজরে দেখল। সে এখন আদেশ না বরং আশায় বলল, কি তুমি এটাকে থামাতে পারো অর্জুন? অর্জুন কিছু কমান্ড টাইপ করল, তারপর গভীর শ্বাস নিয়ে শেষ কোড রান করল। স্ক্রিন একটা মুহূর্ত ঝলকালো এবং তারপর ধীরে ধীরে হলুদ থেকে সবুজ রঙে বদলাতে লাগল। ঘর ভর্তি ছড়ানো উত্তেজনা এখন যেন হাওয়ায় গলে গেল। কেউ কাঁপা আওয়াজে বলল, মডিউল স্টেবল, সিস্টেম বেঁচে গেছে। কাব্যা চোখ বন্ধ করে ফেলল। এটা শুধু একটা প্রযুক্তিগত জয় নয়, এটা তাদের অহংকারে পড়া প্রথম ফাটল ছিল। অর্জুন চেয়ারে হালকা করে পিছনে হেলান দিল। ক্লান্ত নয়, কিন্তু তার চোখে একটা ভাব ছিল, যেন সে কোনো পুরনো স্বপ্নকে একটা মুহূর্তের জন্য ছুঁয়েছে। ঘরে দাঁড়ানো লোকেরা এখন তাকে সেইভাবে দেখছিল না যেভাবে কিছুক্ষণ আগে দেখছিল।
এবং কাব্যা সে নিজেকে বোঝাতে পারছিল না যে এই সাধারণ দেখতে ছেলেটায় এমন কি আছে যা তাদের লাগাতার অবাক করছে। বেঙ্গালুরু সেই শীতের সকালে যেখানে বাইরে রোদ ধীরে ধীরে কাঁচের জানালায় নামছে, সেই মুহূর্তে মহাটেকের ভিতরে একটা পরিবর্তন জন্ম নিয়েছে। সার্ভার বেঁচে গেছে, কিন্তু তার থেকেও বেশি কাব্যা মেহরা, চিন্তা, তাদের ব্যবহার এবং হয়তো তাদের পুরো দুনিয়া এখন ধীরে ধীরে বদলাতে লাগল। ফাইন্যান্স সার্ভার স্থির হয়ে যাওয়ার সাথে সাথে ঘরে কিছু স্বস্তির হাওয়া ছড়ালো, কিন্তু কারো কোনো ভুল ধারণা ছিল না যে সংকট শেষ হয়ে গেছে। প্রত্যেক ইঞ্জিনিয়ার এখনও তার চেয়ারে উত্তেজিত নজরের লগগুলো দেখছিল। মহাদেব টেক টাওয়ারের ২৩তম আক্রমণের জটিলতা বাড়ছে। অর্জুন সূর্য রক্ষা প্রজেক্টের বাকি অংশগুলো ব্যবহার করে। মেঝে সরে কম ছিল, কিন্তু মাহল এখনও ভারী ছিল, যেন কোনো ঝড়ের চোখে দাঁড়িয়ে, যেখানে কিছুক্ষণের শান্তির পর আবার ঝটকা আসার সম্ভাবনা স্পষ্ট দেখা যাচ্ছে। ঘরে এই শান্তিকে সবচেয়ে বেশি প্রভাবিত দুজন অনুভব করছিল, কাব্যা মেহরা এবং অর্জুন কুমার। অর্জুন মেশিনগুলোর মাঝে ঘুরছিল, স্ক্রিন রিসেট করছিল, কেবল চেক করছিল এবং লাগাতার সিস্টেমের শ্বাস টোকাচ্ছিল। তার চালে ক্লান্তি কম, দায়িত্ব বেশি ছিল। যখন সে সার্ভারের তাপমাত্রা মনিটরে ঝুঁকল, তখন সে তুরন্ত কিছু গোলমাল দেখা গেল। এয়ার কন্ডিশনিংয়ের আওয়াজ হালকা হয়ে গেছে। এই ছোট পরিবর্তন প্রশিক্ষিত লোকদের থেকেও ছুটে যায়, কিন্তু সার্ভার রুমে এর অর্থ বড় বিপদ হয়, কারণ তাপমাত্রা বাড়লে মেশিনগুলো নিজেকে বন্ধ করে দেয় এবং পুরো সিস্টেম পড়ে যেতে পারে। অর্জুন দ্রুত বলল, আমাদের ইনফ্রাস্ট্রাকচার টিমকে অ্যালার্ট করতে হবে ম্যাডাম। যদি কুলিং থেমে যায় তাহলে বাকি রাতের পরিশ্রম বেকার হয়ে যাবে। কাব্যা মাথা হেলালো, কোনো অহংকার ছাড়াই। এটা প্রথমবার যখন তারা অর্জুনকে একটা কর্মচারীর মতো না, বরং একটা সহকর্মীর মতো শুনল। কিছু মিনিট পর সে তার কাছে এলো এবং আওয়াজে প্রথমবার নরমতা নেমে এলো। অর্জুন, তুমি আজ যা দেখলে, যা করলে, সেটা আমাদের অনেক সিনিয়র ইঞ্জিনিয়ারও ভাবতে পারেনি। তুমি এত শান্ত কিভাবে থাকো? এত চাপ, এবং তুমি কখনো ঘাবড়াওনি? অর্জুন তার দিকে দেখল, এবার ছাড়া দ্বিধা, ছাড়া ভয়। ম্যাডাম, বাড়ির সমস্যা যখন রোজ সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে অফিসের ভয় এত ভয়ঙ্কর লাগে না। আমার মা বাড়ি চালায়, বাবা ২ বছর ধরে বিছানায়, পড়াই তাই ছেড়ে দিতে হয়েছে, কিন্তু তখনও আমি ভাঙিনি। তাহলে এখন কেন ভাঙব? সে কথা লম্বা করেনি, শুধু এত বলেছে যে কাব্যাকে তার অভ্যন্তরীণ দুনিয়ার প্রথম দরজা দেখা যায়, এবং এই ছোট সত্য কাব্যাকে একটা মুহূর্তের জন্য নীরব করে দিল। সে বুঝতে পারছিল না যে এই ছেলে, যা এখনও তাদের সামনে শুধু একটা অফিস বয় ছিল, এত গভীরতা কোথায় লুকিয়ে রেখেছে। হয়তো সে তাকে কখনো দেখার চেষ্টাই করতে পারেনি। ঘর ধীরে ধীরে আবার ব্যস্ত হয়ে উঠল, কিন্তু কাব্যার চোখ এখনও অর্জুনের মুখে আটকে অদৃশ্য ভাব পড়ার চেষ্টা করছিল। একটা এমন ভাব যা তাদের মনে করিয়ে দিচ্ছিল যে হয়তো সেই সব বছরে তারা প্রতিভাকে শুধু পদ এবং দেখাচ্ছিল দিয়ে মাপা। এবং তখনই হঠাৎ একটা তীব্র সতর্কতা টোন গুঞ্জে উঠল। এবার কোড লাল না। কাব্যা এবং অর্জুন দেরি রাত পর্যন্ত কাজ করে একে অপরের সংগ্রামপূর্ণ যাত্রা ভাগ করে নেয়। চমকালো, কিন্তু নেটওয়ার্ক ট্রাফিক মিটার একটা অস্বাভাবিক লাফ দেখাচ্ছিল। ইঞ্জিনিয়াররা চকিত, মনিটরের দিকে ঝুঁকল। কাব্যার হৃদয় একটা মুহূর্ত থেমে গেল। এটা কি অর্থ? অর্জুন ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে সেই গভীর চমক ফিরে এসেছে, একটা সতর্কতা, একটা প্রস্তুতি, যেন সে জানে যে এটা কোনো বড় জিনিসের শুরু। মহাটেকের সেই ঠান্ডা রাতে, যেখানে বাইরে বেঙ্গালুরুর হাওয়া একদম শান্ত ছিল, সেখানে ঘরের ভিতরে একটা নতুন ঝড় আকার নিচ্ছিল, এবং অর্জুন কুমার আবার সেই ঝড়ের প্রথম দেওয়াল হয়ে উঠতে চলেছে। নেটওয়ার্ক ট্রাফিক মিটার যে গতিতে উপরে যাচ্ছিল, তার উত্থান পতন কোনো অজানা ঝড়ের মতো লাগছিল। অর্জুনের নজর স্ক্রিনে আটকে ছিল। সে প্রায় ৩ মিনিট ধরে লাগাতার লগগুলোর পরত উল্টোচ্ছিল, প্রত্যেক লাইনকে সতর্কতার সাথে দেখতে দেখতে, যেন কোনো রহস্যের ফাটল খুঁজছে। ঘরে দাঁড়ানো লোকেরা চুপ ছিল, কেউ কিবোর্ডে আঙুল রেখে আছে কিন্তু চাপছে না। সবার নজর এখন অর্জুনের ওপর আটকে। কাব্যা ধীরে ধীরে তার কাছে এলো। তাদের শ্বাসও যেন প্রত্যেক অ্যালার্টের সাথে উপর নিচ হচ্ছিল। তারা জিজ্ঞাসা করল, অর্জুন, এই ট্রাফিক হঠাৎ এত বেড়ে যাচ্ছে কেন? অর্জুন চোখ সরাল না। কোডের দ্রুত চমকে তার মুখ আরও গাম্ভীর্যময় দেখা যাচ্ছিল। ম্যাডাম, এটা বাইরের অ্যাটাকের মতো নয়, এটা ভিতরের কোনো পথ থেকে আসছে, যেন কেউ আমাদের দেওয়ালের ভিতর থেকে দরজা খুলছে।
সিস্টেম কিছু সময়ের জন্য নিরাপদ হয়, কিন্তু কাব্যার মনে নতুন প্রশ্ন ওঠে। অর্জুন পরিস্থিতিকে শান্ত রাখল এবং এই সংযমী ঘরের লোকদেরও কিছু স্থির করল। সে তুরন্ত সেই মেশিনের দিকে রিমোট লগ ইন করতে লাগল। স্ক্রিনে কিছু অদ্ভুত কমান্ড দেখা যাচ্ছিল, এমন স্ক্রিপ্ট প্যাটার্ন যা স্বাভাবিক ইঞ্জিনিয়ার ছোঁয় না। কাব্যা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, কি এই স্ক্রিপ্ট সিস্টেমকে ভিতর থেকে খোলার চেষ্টা করছে? অর্জুন ধীরে বলল, লাগছে তো এটাই, কিন্তু এখনও নিশ্চিত নয়। এটাও সম্ভব যে কোনো বাইরের ব্যক্তি সমীরের আইডির ব্যবহার করছে। কাব্যা ঝটকায় মাথা তুলল, যেন প্রথমবার তাদের বোঝা গেল যে এই যুদ্ধে শত্রু দুদিক থেকে হতে পারে, বাইরে থেকেও এবং ভিতরের দুর্বলতার সাহায্যেও। অর্জুন মেশিনকে আইসোলেট করা শুরু করল। তখন স্ক্রিনে একটা নতুন চমক দেখা গেল, কিন্তু এবার সেই ঐতিহ্যবাহী লাল সতর্কতা নয়, এটা একটা টুটতে থাকা ডেটা স্ট্রিম ছিল। যেমন তখন হয় যখন কোনো স্ক্রিপ্ট অনেক পরতকে একসাথে ভেদ করার চেষ্টা করে। অর্জুনের মুখ গাম্ভীর্য হয়ে গেল। ম্যাডাম, এটা কোনো টেস্ট নয়, এটা আক্রমণের দ্বিতীয় পর্যায়। কোনো বাইরে বসা ব্যক্তি এখন পুরো শক্তি দিয়ে ভিতরে আসার চেষ্টা করছে। কাব্যার হৃদয় ভারী হয়ে গেল। সে জানালার দিকে না বরং স্ক্রিনে দৌড়চ্ছে সেই লাইনগুলোর দিকে দেখছিল। তাদের মনে হলো যেন কেউ কোম্পানির শিরায় বিষ ঢোকানোর চেষ্টা করছে। ঘরে নীরবতা আবার নেমে এলো। প্রত্যেক ইঞ্জিনিয়ারের আঙুল হাওয়ায় থমকে আছে। কারও জানা নেই যে পরের 5 মিনিটে কি পড়ে যেতে পারে। মহাটেকের ভিতরে বিশ্বাস, ভয় এবং অনিশ্চয়তা একই সুতোয় বাঁধা হয়ে গেছে। এখন এটা শুধু সার্ভারের লড়াই নয়, এটা সেই অর্জুন লগে সন্দেহজনক অভ্যন্তরীণ ইউজার গতিবিধি দেখে, যা কোনো ভিতরের বিশ্বাসঘাতের ইঙ্গিত। ছায়াগুলোর সাথে লড়াই যা কোম্পানিকে ভিতর থেকে ফাঁপা করছে, এবং সেই লড়াইয়ে অর্জুনকে না শুধু সিস্টেম বরং লোকদের হৃদয়কেও ধরে চলতে হবে। মহাটেকের কন্ট্রোল রুমে সেই রাতে একটা অদ্ভুত অস্থিরতা ভাসছিল। কম্পিউটারের রোশনাই স্বাভাবিক ছিল, কিন্তু মাহল এত ভারী ছিল যে কারো নিজের শ্বাসের আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছিল। অর্জুন স্ক্রিনের সামনে ঝুঁকে আছে এবং সমীর তার ঠিক পাশে দাঁড়িয়ে। দুজনের মুখে একই রকমের গাম্ভীর্য ছিল, যেন দুজন একই যুদ্ধে ভিন্ন ভিন্ন দিক থেকে লড়তে লড়তে হঠাৎ একটা মোড়ে এসে মিলেছে। সামনে ছড়ানো কোডে অদ্ভুত ধরনের গতিবিধি দেখা যাচ্ছিল, যেন কোনো অদৃশ্য শত্রু লাগাতার দেয়ালে ছিদ্র খোঁজার চেষ্টা করছে। অর্জুন ধিমি আওয়াজে বলল, সমীর, এই প্যাটার্ন দেখো। এটা সেই চিহ্ন যা সকালের আক্রমণে পাওয়া গেছে, কিন্তু এখন এটা আরও গভীরতায় ঢুকে গেছে। এমন লাগছে যে কেউ আমাদের পুরনো নিরাপত্তা ছিদ্রগুলোকে জুড়ে একটা নতুন পথ বানিয়েছে। সমীর শ্বাস থামিয়ে রেখেছে। যদি এই পরতগুলো ভেঙে যায় তাহলে পুরো কাঠামো টলমল করতে পারে। আমরা এদের আঘাতকে সরাসরি থামাতে পারব না, আমাদের এদেরই পথকে মোড়াতে হবে। ইঞ্জিনিয়াররা বাইরে থেকে দৌড়ে এসে আপডেট দিচ্ছিল। কারো আওয়াজ কাঁপছিল, কারো ভাঙছে। দ্বিতীয় পরত পড়ে গেছে, তৃতীয়টাও দুর্বল হচ্ছে। কাব্যা এটা শুনে টেবিল ধরে ফেলল, যেন দীর্ঘকাল ধরে দাঁড়িয়ে থাকা আশা হঠাৎ ভারী হয়ে পড়েছে। তারা অর্জুনের দিকে দেখল, 1-2 অর্জুনের দিকে দেখল। তাদের চোখে শুধু একটা প্রশ্ন ছিল, কোম্পানি বাঁচবে কিনা? অর্জুন তাদের দিকে না তাকিয়ে উত্তর দিল, ম্যাডাম, চেষ্টা শেষ শ্বাস পর্যন্ত চলবে, কিন্তু এই আক্রমণ কোনো সাধারণ হ্যাকারের নয়। এই ব্যক্তি আমাদের মাসের পর মাস পড়ছে, যেন কেউ ভিতরের প্রত্যেক রাস্তার নকশা হাতে নিয়ে রেখেছে। এততেই স্ক্রিনে অনেক লাইন একসাথে ঝিলমিল করল। কোডের গতি হঠাৎ দ্রুত হয়ে গেল। যেন কোথাও দূরে বসা কোনো ব্যক্তি একসাথে অনেক দরজা ধাক্কা দিতে লাগল। সমীর কোণে উঠে আসা নতুন গতিবিধিতে মনোযোগ দিল। অর্জুন, এটা দেখো। এটা তো এমন যেন আমাদেরই লেখা ভাষাকে উল্টো করে আমাদের উপর চালানো হচ্ছে। কেউ আমাদের টিমের পুরনো কাজকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে। অর্জুন চোখ শুরু করল। হ্যাঁ, এই আক্রমণ বুদ্ধিমত্তায় তৈরি। এতে আমার ধরনের সোজা চিন্তাও আছে এবং তোমার ধরনের পরতগুলোতে লুকানো কাঠামোটাও। যেন আমাদের দুজনের শৈলীকে মিলিয়ে একটা নতুন চাবি বানানো হয়েছে। কাব্যা ঘাবড়ে জিজ্ঞাসা করল, তাহলে কি এর অর্থ এটা যে আক্রমণ? কাব্যা সকট কিন্তু নিয়ন্ত্রণ বজায় রাখে। দুজনে মিলে গভীরতা থেকে তদন্ত শুরু করে। ভিতর থেকে কেউ শুরু করেছে? অর্জুন শান্ত স্বরে বলল, জরুরি নয় ম্যাডাম,
কিন্তু এটা নিশ্চিত যে ব্যক্তি এটা বানিয়েছে সে আমাদের খুব গভীরতায় জানে। ঘরে উত্তেজনা এত বেড়ে গেল যে প্রত্যেক ব্যক্তি তার জায়গায় যেন পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ স্ক্রিনে একটা লাইন উঠল, পুরনো নিরাপত্তা কেন্দ্রকে খোলার চেষ্টা করা হচ্ছে। এটা সেই বিন্দু যাকে সবাই কোম্পানির হৃদয় বলে। সেখানে কোনো বাইরের ব্যক্তির পৌঁছনো প্রায় অসম্ভব মানা হয়। কাব্যা ভয়ে পিছনে পা রাখল। যদি এই অংশ খুলে যায় তাহলে কি বাঁচবে? অর্জুন চোখের পাতা না ফেলে বলল, তাহলে কিছু না, তাই এটাকে এখানেই থামাতে হবে। অর্জুন এবং সমীর দুজনই দ্রুত তাদের শৈলীতে কোড লেখা শুরু করল। তাদের আঙুল কিবোর্ডে এমন দৌড়চ্ছে যেন কোনো ঘোড়ার পায়ের আওয়াজ মাটিকে কাঁপাচ্ছে। অর্জুন দ্রুত একটা জাল তৈরি করল এবং সমীর সেই জালকে শত্রুর ওপর উল্টো করে দিল, যেন কেউ চোরকে তারই তৈরি ভুলভুলাইয়ায় ঠেলে দিয়েছে। স্ক্রিন কয়েকটা মুহূর্ত কাঁপতে থাকল, তারপর হঠাৎ স্থির হয়ে গেল। নীল চমক নিভে গেল, ডেটা ধারা থেমে গেল। একটা হালকা আওয়াজ এলো, আক্রমণ ব্যর্থ হয়েছে। ঘরে একটা মুহূর্তের জন্য শান্তি ছড়িয়ে গেল। তারপর লোকদের শ্বাস ফিরে এলো। কেউ জানালা ধরে স্বস্তির হাসি ছেড়ে দিল, কেউ চেয়ারে বসে কেঁদে ফেলল। এবং কাব্যা, সে ধীরে ধীরে অর্জুনের কাছে এলো। তাদের চোখে ক্লান্তি ছিল, কিন্তু তার থেকে অনেক বেশি সম্মান ছিল। অর্জুন দ্বিতীয়বার মহাটেককে বাঁচিয়েছে, এবং এবার তার সাথে সেই ব্যক্তিও দাঁড়িয়ে যাকে আগে সন্দেহের নজরে দেখা হয়েছে। আক্রমণ থেমে গেছে, কিন্তু মহাটেকের কন্ট্রোল রুমে ছড়ানো ঘাবড়াহট এখনও দেয়ালে আটকে আছে। কম্পিউটারের রসনাই নরম ছিল, কিন্তু লোকদের মুখে উত্তেজনার ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল। কেউ চেয়ারে বসে তার শ্বাস সমান করার চেষ্টা করছিল, কেউ চুপচাপ স্ক্রিন দেখে যাচ্ছিল, যেন এখনও কোথাও থেকে কোনো নতুন চিঙ্গারি উঠে আক্রমণ না করে। এটা সেই মাহল যা বড় ঝড়ের পর বাকি নীরবতায় অনুভূত হয়। ঝড় ভলে থেমে যায়, কিন্তু তার কম্পন হৃদয়কে দীর্ঘকাল কাঁপিয়ে রাখে। কাব্যা ঘরের মাঝে দাঁড়িয়েছিল, ধীরে ধীরে প্রত্যেক ইঞ্জিনিয়ারের দিকে দেখে যেন হিসাব করছিল যে আখির কোথায় ভুল হয়েছে। সে কাউকে দোষ দিচ্ছিল না, কিন্তু তাদের চোখে চিন্তা থেকে বেশি এই প্রশ্ন ছিল যে আখির কে যে মহাটেকের এত ভিতর পর্যন্ত পৌঁছাতে পারছে। হঠাৎ একটা প্রযুক্তিগত কর্মচারী ঘাবড়ে তাদের কাছে এলো এবং বলল, ম্যাডাম, পুরনো সার্ভারের লগগুলোতে কিছু অদ্ভুত ভয়ঙ্কর চূড়ান্ত আক্রমণ শুরু। সিস্টেম ওভারলোড, তাপমাত্রা সতর্কতা, সার্ভার বিপদে। পাওয়া গেছে সেখানে একটা ফাইল আছে যার তারিখ আজ থেকে 3 মাস পুরনো, কিন্তু তাকে খোলা আজই হয়েছে। কাব্যার হৃদয় ধক করে থেমে গেল। 3 মাস পুরনো ফাইলের আজ খোলা, এটা স্পষ্ট ইঙ্গিত ছিল যে আক্রমণকারী মহাটেককে অনেক আগে থেকে নজরে রেখেছে এবং কোনো এমন জায়গায় পৌঁছেছে যেখানে পৌঁছানোর অধিকার শুধু নির্বাচিত লোকদের ছিল। অর্জুন সেই ফাইলের দিকে দেখতে লাগল। তার চোখ ধীরে ধীরে গভীর হয়ে যাচ্ছিল, যেন সে স্বাভাবিক কোডের পিছনে লুকানো কোনো পুরনো ক্ষত পড়ছে। এই ফাইল তখন তৈরি করা হয়েছে যখন আমি এখানে কাজও করি না, সে ধীরে বলল। অর্থাৎ এই আক্রমণ কোনো নতুন ঘৃণার নয়, কোনো পুরনো হিসাবের। তার আওয়াজে কোনো ঘাবড়াহট ছিল না, কিন্তু একটা সত্যিকারের চিন্তা অবশ্যই ছিল। কারণ এখন এটা স্পষ্ট হচ্ছে যে শত্রু শুধু ডিজিটাল নয়, ভাবপ্রবণও হতে পারে। সমীর তার পাশে দাঁড়িয়েছিল, আগের তুলনায় শান্ত, কারণ এখন সন্দেহের বোঝা তার ওপর নেই। সে হালকা স্বরে বলল, এই ফাইল সেই সময়ের যখন কোম্পানির প্রথম নিরাপত্তা টিম তৈরি হয়েছে। হয়তো সেই টিমের কোনো সদস্যের পৌঁছানো কোথাও বাকি রয়ে গেছে। অর্জুন মাথা হেলালো, হতে পারে, এবং যদি এমন হয় তাহলে আমাদের অতীতের পরতগুলোকে ধীরে ধীরে খুলতে হবে। কাব্যা তাদের কাছে এলো, তাদের আওয়াজ ভারী ছিল, কিন্তু তাতে আদেশের জায়গায় সত্যতা ছিল। অর্জুন, কি আমরা এটাকে সত্যিই ধরতে পারবো, নাকি এটা শুধু শুরু? অর্জুন ছাড়া দ্বিধায় উত্তর দিল, ম্যাডাম, এটা শুরুই, কিন্তু শুরু দুর্বল নয়, বরং পথ দেখানোর মতো হয়। এই ফাইলকে যেই ছুঁয়েছে সেই আমাদের প্রথম লিঙ্ক আছে। আমি এটাকে ট্রেস করব, কিন্তু আমাকে সার্ভারের কিছু গভীর অংশের পৌঁছানো দরকার। সেখানে পর্যন্ত শুধু প্রতিষ্ঠাতা টিমের অনুমতি হয়। কাব্যা একটা মুহূর্ত তার দিকে দেখল। সেই নজরে বিশ্বাসও ছিল, ক্লান্তিও, এবং একটা নীরব অনুরোধও যে এখন সে একা থাকতে চায় না এই লড়াইয়ে। তারা ধীরে বলল, আমি তোমাকে পুরো পৌঁছানো দিচ্ছি অর্জুন, মহাটেক এখন তোমারও। অর্জুন হালকা করে মাথা ঝুঁকিয়ে তাদের কথা স্বীকার করল, কিন্তু তার মুখে চিন্তার ছায়া গভীর ছিল। সে জানত যে কোনো পুরনো সদস্যের ছায়ায় পৌঁছনো সহজ নয়, এবং এটাও সম্ভব যে এই পথে চললে মহাটেকের ভিতরে কিছু এমন সত্যতা সামনে আসবে যা শোনা সহজ না হয়। ঘর এখন প্রায় খালি হয়ে গেছে। সূর্য রক্ষার চূড়ান্ত পরত সক্রিয় করা হয় এবং আক্রমণকারীদের পথ সামনে আসে। কাব্যা এবং অর্জুনই বাকি ছিল। বাইরে শহরের শোর ধিমি ছিল, কিন্তু তাদের ভিতরের আওয়াজগুলো দ্রুত। কাব্যা ধীরে বলল, মানুষ দেয়াল নিজে বানায় এবং আক্রমণকারী তাদের ফাটল খোঁজে। হয়তো কখনো আমরা নিজেই তাকে পথ দিয়ে দিই ছাড়া জেনে।
অর্জুন শান্ত স্বরে উত্তর দিল, ফাটল যেখানেই হোক ম্যাডাম, তাকে বন্ধ করার জন্য সাহস দরকার। আমাদের দুজনের কাছে সেটা আছে। সেই রাতে মহাটেক শান্ত ছিল, কিন্তু তার ভিতরে একটা পুরনো ফাইল নতুন হলচল জাগিয়েছে। এই লড়াই এখন শুধু আক্রমণগুলোকে থামানোর নয়, ছিল এটা সেই অতীতের অনুসন্ধান, যাতে কোনো অদৃশ্য ছায়া এখনও শ্বাস নিচ্ছে। পরের সকালে ভোরের হাওয়ায় হালকা ঠান্ডা ছিল, কিন্তু মহাটেকের ভিতরে চিন্তার তাপমাত্রা লাগাতার বাড়ছে। রাতের আক্রমণ থেমে গেছে, কিন্তু তার প্রভাব প্রত্যেক মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। লোকেরা দ্রুত দ্রুত চলছে, কেউ মোবাইলে ফিসফিসিয়ে কথা বলছে, তো কেউ স্ক্রিনে নজর গেড়ে বসে আছে। ঠিক সেই সময় অর্জুন পুরনো সার্ভার রুমে একা বসেছিল। তার আঙুল ধীরে ধীরে পুরনো লগগুলোর মতো খুলছে। সেই ফাইল যা আক্রমণ শুরু করেছে 3 মাস পুরনো ছিল, কিন্তু তার শৈলী একদম সেই রকম নয় যেমন বর্তমান টিম ব্যবহার করে। কোডে কিছু এমন সংকেত ছিল যা কোনো পুরনো কারিগরের ছাপের মতো লাগছিল, না তো কোনো নতুন কর্মচারীর অভ্যেস, না কোনো বাইরের হ্যাকারের ধরন। অর্জুন ধীরে ধীরে সেই স্বাক্ষর প্যাটার্ন পড়ল। কোডের লাইনগুলোর কিনারায় ছোট ছোট পরিবর্তন, যেন কোনো অজানা অভ্যেস বারবার হাত থেকে ফসকে যাচ্ছে। মেটাডেটা আবার খুঁজল, তাহলে একটা পুরনো ট্যাগিং উঠে এলো। কোনো আউটডেটেড টুল সিস্টেমের বাকি রেকর্ড, যাতে লেখকের নাম পুরো না, কিন্তু শুরুর অক্ষর ছুটে গেছে, RM। এই অক্ষর দেখে অর্জুনের শ্বাস হালকা আটকে গেল। পুরনো দস্তাবেজ থেকে তাকে মনে পড়ল যে মহাটেকের শুরুর নিরাপত্তা কাঠামোয় কাজ করা লোকদের মধ্যে একটা নাম ছিল রাঘব মেহতা। সেই ব্যক্তি যাকে প্রতিষ্ঠাতা টিমের প্রযুক্তিগত লিড মানা হয়, এবং যে 5 বছর আগে ছাড়া কোনো স্পষ্টীকরণ কোম্পানি ছেড়ে অদৃশ্য হয়ে গেছে। সে দ্রুত সব তথ্য সংগ্রহ করল এবং কাব্যার কেবিনের দিকে এগিয়ে গেল। বাইরে গলিয়ারায় যেতে যেতে তাকে দেখা গেল যে কিছু কর্মচারী টিভি স্ক্রিনে নিউজ দেখছে। মহাটেকে আবার আক্রমণ, ভিতরে মিলিভগতের সন্দেহ, কোম্পানির শেয়ার পড়েছে। অর্জুন তখন বুঝল যে আক্রমণ থামানোর পরেও মিডিয়ায় খবর তাই পৌঁছেছে কারণ আক্রমণকারীরা যেতে যেতে পরিচয় স্পষ্ট হয়। বর্মার প্রশাসনিক চ্যানেলের ব্যবহার আক্রমণ করানোতে হয়েছে। পাবলিক সার্ভারে কিছু সতর্কতা সংবাদ ছেড়ে গেছে, যেন কেউ ইচ্ছাকৃতভাবে দুনিয়াকে এটা দেখাতে চেয়েছে যে মহাটেক ভিতর থেকে ফাঁপা হয়ে গেছে। কাব্যা তার কেবিনে জানালার কাছে দাঁড়িয়েছিল। তাদের মুখে ঘুমের নাম নেই। সে বাইরে ছড়ানো শহরকে না, বরং সেই প্রশ্নগুলোকে দেখছিল যা সব দিক থেকে তাদের ঘিরে আছে। বোর্ড অফ ডিরেক্টরের ফোন লাগাতার আসছে, মিডিয়া প্রতিক্রিয়া চাইছে, এবং মহাটেকে বাড়তে থাকা চাপ এখন তাদের কাঁধের বোঝা হয়ে গেছে। অর্জুন ভিতরে আসার সাথে সাথে ধীমি স্বরে বলল, ম্যাডাম, আমাকে একটা গুরুত্বপূর্ণ লিঙ্ক পেয়েছে। কাব্যা ক্লান্ত কিন্তু মনোযোগ দিয়ে তার দিকে দেখল। কি পেলে তুমি? অর্জুন ল্যাপটপ তাদের দিকে ঘোরালো। এই ফাইল কোনো নতুন কর্মচারীর নয়, এতে পুরনো ট্যাগিং বাকি আছে, এবং এই প্যাটার্ন শুধু একটা ব্যক্তির হতে পারে, রাঘব মেহতা। কাব্যা ধীরে ধীরে চেয়ারে বসে গেল, যেন কেউ তাদের রিড় থেকে হাওয়া টেনে নিয়েছে। রাঘব সেই মানুষ যে মহাটেকের প্রথম নিরাপত্তা কাঠামোর রূপরেখা বানিয়েছে, কিন্তু সে আমাদের ছেড়ে গেল কেন এবং এখন ফিরে এলো কেন? তাদের আওয়াজে ব্যথাও ছিল, বিভ্রান্তিও। অর্জুন শান্ত স্বরে বলল, ম্যাডাম, কিছু অসমাপ্ত সিদ্ধান্ত কখনো কখনো বছর পর তার উত্তর চাইতে ফিরে আসে। হয়তো এটাও সেই রকম অধ্যায় যা আপনি এবং কোম্পানি পিছনে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে। সেই সময় ইন্টারকম বাজল। রিসেপশনের আওয়াজ ঘাবড়ানো ছিল। ম্যাডাম, বাইরে রিপোর্টারদের বড় গ্রুপ। কাব্যা চোখ বন্ধ করে ফেলল। ভিতরের লড়াই এখনও শুরু হয়েছে এবং বাইরে দুনিয়া চিৎকার করছে। অর্জুন একটা পা সামনে বাড়িয়ে বলল, ম্যাডাম, আপনি বাইরের প্রশ্নগুলোর সাথে লড়ুন, ভিতরের গাঁট আমি খুলব। রাঘব মেহতার পুরনো অ্যাক্সেসকে ট্রেস করতে সময় লাগবে, কিন্তু আমি তাকে খুঁজে বার করব। কাব্যা ধীরে তার দিকে দেখল। তাদের চোখে সেই বিশ্বাস ছিল যা কোনো শব্দ বাঁধতে পারে না, কিন্তু তাদের মুখে এটাও স্পষ্ট ছিল যে এই পথ এখন আগের থেকে অনেক বেশি বিপজ্জনক হয়ে গেছে। বাইরে শহর শোর করছে, কিন্তু মহাটেকের দেওয়ালের ভিতরে একটা পুরনো নাম আবার শ্বাস নিতে লাগল, রাঘব মেহতা। এবং অর্জুন সেই অন্ধকার সুড়ঙ্গে উতরার প্রস্তুতি করছে, যেখানে হয়তো কোম্পানির সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে আছে। পরের সকালে বোরের আকাশ সাফ ছিল, কিন্তু মহাটেকের ভিতরে একটা অদৃশ্য বোঝ ঝুলছে। অর্জুন কোম্পানির পুরনো ডাটা আর্কাইভে বসেছিল, একটা শান্ত ঠান্ডা ঘর যেখানে ধুলো সার্ভারের ধীমি গুঞ্জন এবং অতীতের নীরবতার সাথে থাকে। সে ঘণ্টার পর ঘণ্টা পুরনো ব্যাকআপ ফাইলগুলো খুলে রেখেছে। এটা সেই ফাইলগুলো যা প্রায়ই কেউ ছোঁয় না, কিন্তু আজ হঠাৎ সেগুলো মহাটেকের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর হয়ে উঠতে লাগল।
কোডের লাইনে নজর দৌড়াতে দৌড়াতে তাকে বারবার কিছু বিশেষ প্যাটার্ন দেখা গেল, এমন অন্দাজ যা আজকের টিমে কেউ ব্যবহার করে না। এটা কোনো এমন ব্যক্তির কাজ যে সিস্টেমের ভিত্তি থেকে পরিচিত ছিল, এবং সেই পরতগুলোতে সে ধীরে ধীরে লুকানো সত্য উঠে আসতে লাগল। যখন সে টেস্ট সার্ভার ব্যাকআপের একটা পুরনো সংস্করণ খুলল, একটা ব্যাকআপ যা মহাটেকের শুরুর দিনগুলোতে শুধু ডেভেলপমেন্ট টিম সামলাত, তাহলে তাকে একটা সিস্টেম নোট দেখা গেল, কাব্যা বর্মা। সামনাসামনি করে তর্ক বিতর্ক, রক্ষা এবং শেষে সত্যতা উদ্ঘাটিত। মহাটেকে সেই সময় ডেভেলপাররা অভ্যেস থেকে সিস্টেম নোটস দিতে থাকত, যাতে টিম পরে বুঝতে পারে যে কোন পরিবর্তনের পিছনে কী কারণ ছিল। সেই নোটে একটা বাক্য হালকা রসনাইয়ের মতো চমকাল, যদি কখনো এই কাঠামোর ভুল ব্যবহার হয়, তাহলে এটাকে ঠিক করার দায়িত্ব সেই হবে যে এটাকে তৈরি করেছে। বাক্যে কোনো নাম নেই, কিন্তু লেখার শৈলী এবং স্বাক্ষরের প্যাটার্ন এত আলাদা, এত বিশেষ, সরাসরি একটা ব্যক্তির দিকে ইঙ্গিত করছে, রাঘব মেহতা। অর্জুন একটা মুহূর্ত থেমে গেল। এখন এটা স্পষ্ট যে রাঘব শুধু টিম ছেড়ে যায়নি, বরং যেতে যেতে সে সিস্টেমে এমন বীজ বপন করেছে যার গন্ধ এখন 5 বছর পর আবার ছড়াতে লাগল। এই বীজ সতর্কতা ছিল, প্রতিশোধের ধুমকি নয়, যেন কারো ভাঙা বিশ্বাস নিজেকে আবার প্রমাণ করার জন্য ফিরে এসেছে। উধার অন্যদিকে কাব্যা বোর্ড রুমে বসেছিল, একটা এমন ঘর যা আজ কোনো আদালতের মতো লাগছিল। বোর্ডের সদস্যরা উত্তেজিত ছিল এবং তাদের মুখে পড়ে যাওয়া শেয়ার মূল্যের ছাপ ছিল। মিডিয়া রাতে আক্রমণকারীদের দিয়ে ছেড়ে যাওয়া পাবলিক সংবাদগুলোকে ধরে ফেলেছে এবং এটাকে মহাটেকের ভিতরের বিপদ হিসাবে উড়িয়েছে। একটা সদস্য তীক্ষ্ণ আওয়াজে বলল, কাব্যা কোম্পানির ছবি পড়ছে, শেয়ার 30% পড়েছে। বিনিয়োগকারীদের উত্তর দরকার এবং আমাদের অনুভূত হচ্ছে যে নেতৃত্বে দুর্বলতা আছে। দ্বিতীয় সদস্য বলল, কোম্পানির শুরুতে যাদের সরানো হয়েছে তাদের সম্পর্কে আপনি কখনো স্বচ্ছতা দেখাননি, এখন তারই ফল সামনে। কাব্যার গলা ভারী হয়ে গেল, কিন্তু আওয়াজ সামঞ্জস্যপূর্ণ রইল। আক্রমণকারী কোনো সাধারণ ব্যক্তি নয়, সে আমাদের পুরনো সিস্টেমের জানকার। আমাদের তাকে ধরার সময় দিন। মহাটেক আমার দায়িত্ব এবং এটাকে সামলানোও আমারই দায়িত্ব। কিন্তু বোর্ড সন্তুষ্ট ছিল না। তারা কঠিন স্বরে বলল, যদি এই পরিস্থিতি দ্বিতীয়বার উৎপন্ন হয় বা কোম্পানির সুনাম আরও পড়ে, তাহলে আমাদের নেতৃত্বে পরিবর্তন নিয়ে চিন্তা করতে হবে। এটা শুনে কাব্যার ভেতরে কিছু কাঁপল, কিন্তু মুখে ভাব বদলাল না। তারা শুধু ধীরে এতো বলল, মহাটেক শুধু আমার স্বপ্ন নয়, আমার পরিচয়। আমি এটাকে পড়তে দেব না। সেই মুহূর্তে তার ফোন বাজল, অর্জুনের সংবাদ। ম্যাডাম, নোট পেয়েছে। এটা সতর্কতা, ধমকি নয়। রাঘব মেহতা শুধু রাগ করেনি, সে তার তৈরি দুনিয়াকে ভুল হাতে দেখতে পারেনি। আমি পরের পরতগুলো খুলছি, কিন্তু সতর্ক থাকুন, এই পথ সহজ নয়। না। কাব্যা সংবাদ পড়ে চোখ বন্ধ করল। এমন অনুভূত হলো যেন অন্ধকার গভীর হচ্ছে, কিন্তু সেই অন্ধকারে কোথাও আসার ছোট রসনাইও জাগছে। অর্জুনের অনুসন্ধান, রাঘবের পুরনো চিহ্ন এবং মহাটেকের সত্য, যা হয়তো এখন সামনে আসতেই চলেছে। ভোরের দুপুর হালকা রোদে ঢাকা ছিল, কিন্তু অর্জুনের মনে একটা অজানা অস্থিরতা চলছে। মহাটেকের পুরনো দস্তাবেজে পাওয়া ঠিকানার ভিত্তিতে সে শহরের একটা শান্ত পুরনো মহল্লায় পৌঁছেছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ ঝুঁকে আছে, যেন কোনো পুরনো রহস্যকে লুকিয়ে দাঁড়িয়ে। রাঘব মেহতার বাড়ি ঠিক কোনায় ছিল, জানালা বন্ধ, দরজা ধুলোয় ঢাকা, এবং সামনে দাঁড়ানো একটা বয়স্ক পাড়শি বলল যে এই বাড়ি 5 বছর ধরে খালি। ছেলে, সে খুব ভালো মানুষ ছিল, সে ধীরে বলল, কিন্তু একদিন হঠাৎ গেল আর ফিরল না। বাড়ির তালাও মালিক নিজে খোলা ছেড়ে গেছে, বলেছে একদিন কেউ আসবে যে এটাকে বুঝবে। এটা শুনে অর্জুনের হৃদয় হালকা কাঁপল, যেন রাঘব কোনো অদৃশ্য যাত্রীর অপেক্ষা আগে থেকে করছে। অর্জুন দরজা খুলল। ভিতরে একটা ঠান্ডা নীরবতা ছিল, এমন নীরবতা যাতে অতীতের ছায়াগুলো শ্বাস নেয় বলে মনে হয়। দেয়ালে চিপকে কাগজ, কোড প্যাটার্ন এবং সিস্টেম ড্রয়িং দেখাচ্ছে যে রাঘবের মন কত অস্থির এবং ভরা ছিল। ঘরের কোণে একটা পুরনো ল্যাপটপ রাখা ছিল। অর্জুন তাকে চালু করে দেখল, তাহলে স্ক্রিনে একটা নোট খুলল। নিরাপত্তা দেওয়াল তখন ভাঙে যখন সিদ্ধান্ত ভবিষ্যৎ নয়, ভয় দেখে নেওয়া হয়। এই বাক্যের নিচে কোনো নাম নেই, কিন্তু লেখার শৈলী সেই যা অর্জুন ফাইলে দেখেছে। ঘরে খুঁজতে খুঁজতে তাকে একটা মোটা ফোল্ডার মিলল, প্রজেক্ট সূর্য রক্ষা, একটা নাম যা সে আগে কখনো শোনেনি।
ফোল্ডারে শুরুর মহাটেকের নিরাপত্তা কাঠামোর পরিকল্পনা ছিল। শেষ পাতায় রাঘবের হাতের লেখা মিলল। এই প্রজেক্ট কোম্পানিকে আসন্ন সময়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ থেকে বাঁচাতে পারে, কিন্তু যদি নেতৃত্ব এটাকে অবহেলা করে তাহলে দেওয়ালগুলো ভিতর থেকে দুর্বল হয়ে পড়বে। নিচের অংশ ছেঁড়া ছিল। অর্জুন পারসীকে জিজ্ঞাসা করল, তাহলে সে বলল যে কিছু মাস আগে কোনো অজানা মানুষ এসেছে এবং বাড়ির ভিতর থেকে 1-2 কাগজ নিয়ে গেছে। এ তো শুনে অর্জুনকে মনে হল যে এই সব বিষয় শুধু অতীত নয়, বরং কোনো বর্তমানেও এই সুরাগগুলোকে মুছে ফেলার চেষ্টা করছে। ইধার মহাটেকের বাইরে কাব্যা পুরোপুরি ভিন্ন ঝড়ে আটকে পড়েছে। মিডিয়া, ক্যামেরা এবং প্রশ্নের বর্ষণে তাদের চলতে কঠিন হচ্ছে। রিপোর্টাররা চিৎকার করছে, কি মহাটেক নিরাপদ নয়? কি কোম্পানিতে ভিতরের কেউ জড়িত? কি আপনার নেতৃত্বে প্রশ্ন উঠছে? নিরাপত্তা কর্মীরা তাদের ঘিরে রেখেছে, কিন্তু ক্যামেরার চমক এবং আওয়াজগুলো হৃদয়ে আঘাতের মতো লাগছে। ভিতরে পৌঁছতে পৌঁছতে তাদের জানা গেল যে বোর্ডের কিছু সদস্য বন্ধ ঘরে সাংবাদিকদের বিবৃতি দিচ্ছে। কোম্পানিকে নতুন নেতৃত্বের দরকার, গুরুতর ভুল হয়েছে। এই কথাগুলো কাব্যার জন্য কোনো অদৃশ্য আঘাতের মতো ছিল। তাদের অনুভূত হল যে হয়তো মহাটেকের সংকট শুধু আক্রমণের নয়, বরং বিশ্বাসেরও। সেই মুহূর্তে অর্জুনের সংবাদ তাদের ফোনে এলো, ম্যাডাম, রাঘবের বাড়ি 5 বছর ধরে খালি। পারসীরা বলেছে যে সে দুঃখিত হয়ে গেছে। প্রজেক্ট সূর্যরক্ষা হয়তো সেই নিরাপত্তা কাঠামো যাকে সে ভবিষ্যতের কবচ মানত, কিন্তু কোনো সিদ্ধান্তে তাকে থামিয়ে দেওয়া হয়েছে। শেষ পাতার অংশ কেউ সম্প্রতি ছিঁড়েছে। এই আক্রমণ শুধু প্রযুক্তিগত নয়, কারো পুরনো ব্যথা, পুরনো সংগ্রাম থেকে যুক্ত, এবং কেউ আজও সেই চিহ্নগুলোকে লুকানোতে লাগা। কাব্যা সংবাদ পড়ে গভীর শ্বাস নিল। হাওয়া ভারী হয়ে গেল, যেন সত্যতার পরতগুলো এখন শুধু খুলছে না, বরং মহাটেকের শিকড়কে নতুন দিক দেওয়ার প্রস্তুতি করছে। একদিকে কোম্পানিকে বাইরের দুনিয়া ঘিরে রেখেছে, এবং অন্যদিকে ভিতরে একটা পুরনো কাহিনী আবার জাগতে লাগল, যা হয়তো মহাটেকের ভবিষ্যৎ স্থির করার মতো ছিল। ভোরের সন্ধ্যা ধীরে ধীরে তার রং বদলাচ্ছে, কিন্তু মহাটেকের ভবনে অস্থিরতার রং আরও গভীর হচ্ছে। অর্জুন অনেক ঘণ্টা ধরে সেই পুরনো সিস্টেম ব্যাকআপগুলোতে জড়িয়ে আছে, যা বছরের পর বছর কেউ ছুঁয়েও দেখেনি। আজ প্রজেক্ট সূর্যরক্ষার সত্য সেই পরতগুলোতে লুকিয়ে আছে। সে একটা পুরনো সার্ভার চালু করল, একটা এমন সার্ভার যা রাঘবের টিম রিসার্চের দিনগুলোতে ব্যবহার করত। তাতে লুকানো প্রোটোকল ফাইল যেন কোনো পুরনো ধড়কনকে ছোঁয়ার মতো অনুভূতি দিচ্ছে। যখন সে ফাইল খুলল, স্ক্রিনে লেখা উঠল, এই কাঠামো কোম্পানিকে ভবিষ্যতের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ থেকে রক্ষা করার ক্ষমতা রাখে, কিন্তু এটাকে থামানোর সিদ্ধান্ত প্রযুক্তিগত কারণে নয়, কোনো অন্য কারণে নেওয়া হয়েছে। অর্জুন কিছুক্ষণ সেই বাক্য পড়তে থাকল। তার নিচে আরও একটা লাইন ছিল, যদি কখনো কোম্পানিকে বিপদ ভেতর থেকে হয়, তাহলে সূর্যরক্ষাই সবচেয়ে প্রথম সংকেত দেবে। এই লাইন পড়ে অর্জুনকে সেই ছেঁড়া দস্তাবেজ মনে পড়ল, যা রাঘবের বাড়ি থেকে পাওয়া গেছে। তাকে এখন স্পষ্ট দেখা যাচ্ছে যে সূর্যরক্ষা শুধু নিরাপত্তা কাঠামো নয়, বরং একটা এমন সিস্টেম যা অভ্যন্তরীণ বিশ্বাসঘাতের আভাসও ধরতে পারে, এবং এমন জিনিস সেই লোকদের অবশ্যই খটকাবে যারা ভিতরে বসে ক্ষমতার ভারসাম্য নিজের হাতে রাখতে চায়। অর্জুন সামনে এগোতে থাকল। লগগুলোতে সেই তারিখ অঙ্কিত ছিল যখন সূর্যরক্ষাকে আধিকারিকভাবে থামানো হয়েছে, এবং সেটা সেই দিন যেদিন রাঘব কোম্পানি ছেড়ে গেছে। এটা দেখে অর্জুন গভীর শ্বাস নিল। প্রযুক্তিগত রিপোর্টে লেখা ছিল যে প্রজেক্ট অত্যধিক ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয় ঝুঁকিপূর্ণ, কিন্তু রাঘবের ব্যক্তিগত নোটস বলছে যে আসল কারণ কোথাও অন্য ছিল, দৃষ্টির টক্কর। প্রযুক্তি সামনে যেতে চেয়েছে, কিন্তু নেতৃত্ব তাকে সামলানোর 60 বছর। বর্মাকে সরানো হয়, মহাটেক নিরাপদ হয়। কাব্যা এবং অর্জুন নতুন শুরুর প্রতিশ্রুতি দেয়। জন্য প্রস্তুত ছিল না। ইধার কাব্যা তার কেবিনে বসেছিল। যখন তাদের সংবাদ মিলল, শ্রী বর্মা আপনার সাথে ব্যক্তিগত মিলন করতে চান। সে সেই ঘরে পৌঁছল তো দেখল বর্মা শহরের দিকে জানালা থেকে দেখছে। তার পিঠ ভুলে শান্ত দেখা যাচ্ছে, কিন্তু তার শব্দ চোয়া নিয়েছিল। সে ধিমি স্বরে বল, কাব্যা, কোম্পানি কঠিন সময়ে আছে, বাজার বিশ্বাস হারাচ্ছে। এমন সময় নেতৃত্বকে নিজেই চিন্তা করে নেওয়া উচিত যে কখন পিছনে সরতে হবে।
কাব্যা সংযমিত আওয়াজে বলল, নেতৃত্ব পিছনে সরার জন্য না, সংকটের মুখোমুখি হওয়ার জন্য নির্বাচিত হয়। মহাটেককে বাঁচানো আমার দায়িত্ব। পদ নয় বর্মা। হালকা হেসে, দায়িত্ব ভালো কথা, কিন্তু কখনো কখনো ভবিষ্যতের পথ আদর্শ থেকে নয়, বাস্তবতা থেকে তৈরি হয়। কিছু প্রজেক্ট, যেমন সূর্য রক্ষা, তার স্বপ্ন তো বড় ছিল, কিন্তু কোম্পানি সেই বোঝার জন্য প্রস্তুত ছিল না। প্রত্যেকবার কোনো সিদ্ধান্তের পিছনে একটা কাহিনী হয়, এবং প্রত্যেক কাহিনী বলা হয় না। তার শব্দ সরাসরি স্বীকারোক্তি নয় ছিল, কিন্তু তাতে লুকোনো সত্যতার ঝলক স্পষ্ট মিলছিল। সে এটা বলছে না যে সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু এটাও বলছে না যে ঠিক ছিল। শুধু এটাই যে সিদ্ধান্ত পরিস্থিতি স্থির করে, এবং পরিস্থিতিকে প্রায়ই সেই লোকেরা গড়ে যাদের কাছে ক্ষমতা থাকে। কাব্যাকে অনুভূত হল যে সে দেয়ালের মাঝে না, ধোয়ার মাঝে দাঁড়িয়ে, যেখানে সংকেত দেখা যায় তো, কিন্তু আকার নেয় না। তখন তার ফোন কম্পন হল। অর্জুনের কল ছিল। তার আওয়াজ ক্লান্ত কিন্তু গভীর ছিল। ম্যাডাম, সূর্য রক্ষাকে প্রযুক্তিগত কারণে থামানো হয়নি ছিল। এটাকে থামানোর পিছনে ভারী খরচ তো একটা অজুহাত ছিল। আসল কারণ এটা ছিল যে এই সিস্টেম খুব বেশি দেখতে পারত, সেই জায়গা পর্যন্ত যেখানে কেউ চায় না যে তার নজর যাক। এবং সেই দিন রাঘবকে কোম্পানি ছাড়তে হয়েছে। কাব্যার ভিতরে একটা নীরবতা নেমে এলো। তারা ধীরে জিজ্ঞাসা করল, এবং সেই লোকেরা কারা যাদের এই সিস্টেম খটকাচ্ছে? অর্জুন কিছু মুহূর্ত থেমে বলল, সংকেত সেই দিকেই যাচ্ছে যেখানে আজ আপনি বসেছিলেন। মহাটেকের সংকট বাইরে না, কোনো ভিতরের সিদ্ধান্ত থেকে শুরু হয়েছে। কাব্যা জানালার দিকে দেখল। শহর উজ্জ্বল ছিল, কিন্তু তাদের ভিতরে অন্ধকার গভীর হতে লাগল। এবং এখন তারা বুঝছে, মহাটেককে ভাঙার যে হয়তো কোনো হ্যাকার নয়, বরং সেই ব্যক্তি হতে পারে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস দেওয়া হয়েছে। ভোরের রাত তার পুরো নীরবতার সাথে মহাটেকের ওপর নেমে এসেছে। বাইরে রাস্তায় গাড়ি কম ছিল, কিন্তু কোম্পানির ওপরের মেঝে রসনাই এখনও জ্বলছে। অর্জুন স্ক্রিনের সামনে বসে আছে, চোখ ক্লান্ত কিন্তু মন পুরোপুরি সতর্ক। সূর্যরক্ষার পুরনো রেকর্ড এখন ধীরে ধীরে খুলছে, যেন কোনো ভুলে যাওয়া তিলরির ভিতর থেকে আওয়াজ বাইরে আসছে। লাইনের পর লাইন স্ক্যান করতে করতে তাকে একটা অদ্ভুত প্যাটার্ন মিলল। কিছু ফায়ারওয়াল নিয়ম সম্প্রতি এমন বদলানো হয়েছে যেন কেউ আক্রমণকারীদের জন্য পথ আগে থেকেই ঢিলা করে দিয়েছে, এবং এই পরিবর্তন কোনো বাইরের হ্যাকার করেনি ছিল। এই পরিবর্তন প্রশাসনিক অ্যাক্সেস থেকে হয়েছে, এমন অ্যাক্সেস যা শুধু নির্বাচিত উচ্চ নেতৃত্বের কাছে থাকে। অর্জুনের গলা শুকিয়ে গেল। এক জায়গায় লগে একটা ইউজার আইডি দেখা গেল, MGBR0। সামনে কিছু অক্ষর ঝাপসা এবং কাটা ছিল। এটা কোনো স্বাভাবিক কর্মচারীর অ্যাকাউন্ট হতে পারে না। সিস্টেমের টাইম স্ট্যাম্প বলছে যে এটা সেই আইডি যা 3 বছর আগে সূর্য রক্ষার কিছু অংশকে নিষ্ক্রিয় করেছে, এবং এখন সম্প্রতি গতিবিধিতে সেই কিছু পরিবর্তন করেছে। এটা কোনো বড় পরিকল্পনার ইঙ্গিত ছিল, কিন্তু কার? এর উত্তর সরাসরি দেখলে স্পষ্ট না, কিন্তু দিক সেই ছিল যেখান থেকে কোম্পানির রাজনীতি বছরের পর বছর বয়ে এসেছে। সেই সময় দরজা ধীরে খুলল এবং কাব্যা ভিতরে এলো। তাদের চাল সবসময়ের মতো স্থির ছিল, কিন্তু তাদের চোখে গভীর ক্লান্তির লকির উঠে এসেছে। অর্জুন সময় নষ্ট না করে স্ক্রিন তাদের দিকে ঘুরিয়ে দিল। ম্যাডাম, এটা সেই অ্যাক্সেস যা সিস্টেমকে দুর্বল করেছে। এটা কোনো ভিতরের অ্যাকাউন্ট এবং খুব উচ্চ স্তরের। কাব্যা স্ক্রিনের কাছে ঝুঁকে গেল। অক্ষর ঝাপসা ছিল, কিন্তু ইঙ্গিত কোনো খুব পরিচিত দিকের দিকে ইঙ্গিত করছে। তার হৃদয় অদ্ভুতভাবে ভারী হয়ে গেল। তোমার অর্থ এটা ভিতরের হরকত? তাদের আওয়াজ ধিমি ছিল, কিন্তু তাতে ভয় থেকে বেশি ব্যথা ছিল। অর্জুন শান্ত স্বরে বলল, ম্যাডাম, এখনও কারো নাম বলা তাড়াহুড়ো হবে, কিন্তু সিস্টেম মিথ্যা বলে না। কেউ আছে যে সূর্য রক্ষাকে থামানোতে ভূমিকা নিয়েছে, এবং সম্প্রতি ঘটনায় সেই অ্যাকাউন্ট জড়িত। আমি এটা বলবো না যে সে দোষী, কিন্তু এটা স্পষ্ট যে খেল এখান থেকে শুরু হয়েছে। কাব্যা চেয়ারে বসে গেল। জানালা থেকে শহরের রসনাই ঘরে পড়ছে, কিন্তু সেই রসনাই এখন তাদের স্বস্তি দিতে পারছে না। তাদের কানে অতীতের দিনগুলো বর্মার শব্দ গুঞ্জতে লাগল। কিছু সিদ্ধান্ত পরিস্থিতি থেকে করানো হয়, এবং প্রত্যেক কারণ বলা হয় না। তাদের ভিতরে একটা অদ্ভুত কষ্ট উঠল। কি সে এত সময় এমন লোকদের উপর বিশ্বাস করতে এসেছে যাদের জন্য মহাটেক শুধু একটা সিঁড়ি ছিল? কি রাঘবকে ইচ্ছাকৃতভাবে কোণে ঠেলে দেওয়া হয়েছে? কি যে আক্রমণ আজ কোম্পানিকে কাঁপাচ্ছে তার শুরু কোনো ভাঙা স্বপ্ন থেকে হয়েছে?
সেই প্রশ্নগুলো তাদের ভিতরের নীরবতা আরও গভীর করে দিল। অর্জুন ধীরে বলল, ম্যাডাম, যদি এটা ভিতরের বিষয় হয় তাহলে আমাদের এটাকে বাইরে না দেখাতে হবে। সত্য সামনে আনতে হবে, কিন্তু সতর্কতার সাথে। যে হাতও এই শুরু করেছে সে এখনও সক্রিয়, এবং আমরা ভুলের গুঞ্জাইশ ছাড়তে পারি না। কাব্যা চোখ বন্ধ করল, একটা লম্বা শ্বাস নিল এবং তারপর বলল, অর্জুন, মহাটেক আমার স্বপ্ন, কিন্তু এটা শুধু আমার নয়। এটাকে চালানোতে অগণিত লোকের ঘাম লাগা। যদি কেউ এটাকে ভিতর থেকে ভাঙতে চায় তাহলে আমাদের সেই সত্য দুনিয়ার থেকে আগে নিজেকে প্রমাণ করতে হবে। অর্জুন স্ক্রিন বন্ধ করে দিল। ঘরে শান্তি ছড়িয়ে গেল, কিন্তু সেই শান্তিতে একটা নতুন সংকল্প ছিল, সত্যকে উদ্ঘাটিত করার, চাহি সে যত ভারী কেন না। এবং এই রাত থেকে মহাটেকের কাহিনী শুধু প্রযুক্তির না, বরং বিশ্বাস এবং বিশ্বাসঘাতের লড়াই হয়ে উঠতে চলেছে। বোরের রাত মহাটেকের উপর কোনো ভারী মেঘের মতো নেমে এসেছে। ভবন শান্ত দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে হাওয়ায় একটা অদৃশ্য উত্তেজনা ঘুরছে, যেন কোথাও কোনো নীরবতা চিৎকার হয়ে ফুটতে প্রস্তুত। অর্জুন এবং কাব্যা দ্রুত পায়ে কন্ট্রোল রুমের দিকে এগোচ্ছে। কাব্যার আওয়াজ ধিমি ছিল, কিন্তু ভিতরে একটা কম্পন লোকানো ছিল। যদি আক্রমণকারীকে ভিতর থেকে, যে নীরবতা কন্ট্রোল রুমের দিকে বড় সরকারও ভিতরের কম্পনের কথা বলে পথ মিলেছে অর্জুন, তাহলে সে হয়তো আমাদের প্রত্যেক পায়ে নজর রাখছে। অর্জুন সারা রুকে বলল, এবং এই কারণে আমাদের খুব সতর্কতার সাথে চলতে হবে। ম্যাডাম, এবার আক্রমণ বাইরে থেকে নয়, ভিতরের দুর্বলতার সাহায্যে আসছে। তারা ঘরে পৌঁছেছে যে স্ক্রিনগুলো হঠাৎ মন্দ হয়ে যেতে লাগল। তারপর এক এক করে সতর্কতা সংকেত চমকে উঠল। লাল রঙের লাইটগুলো পুরো ঘরকে ভরিয়ে দিল। ক্রিটিক্যাল সিস্টেম ওভারলোড, নিরাপত্তা দেয়াল অস্থির। এই আওয়াজ কোনো ধীরে ধীরে ভাঙতে থাকা ভবনের মতো লাগছে। প্রযুক্তিগত টিম পরিশ্রম করছে, কিন্তু সিস্টেমের গতি এত দ্রুত পড়ছে যে প্রত্যেক চেষ্টা ছোট পায়ের থেকে পিছনে রয়ে যায়। অর্জুন প্রধান টার্মিনালে বসে গেল। মনিটরে ডেটা এত দ্রুত বদলাচ্ছে যে যেন কোনো অদৃশ্য হাত ভিতরের কাঠামোকে উখড়ে ফেলছে। এটা স্বাভাবিক আক্রমণ নয়, সে ভারী আওয়াজে বলল। এটা সেই কাঠামোকে লক্ষ্য করছে যাকে আমরা সবচেয়ে নিরাপদ মানি। কেউ জানে যে কোথায় আঘাত করতে হবে। কাব্যা তার পিছনে দাঁড়িয়েছিল। তাদের চোখে ভয় নয়, শুধু একটা অদ্ভুত গভীরতা ছিল। কি আমাদের কাছে কোনো উপায় আছে এটাকে থামানোর? অর্জুন কিছু মুহূর্ত চুপ রইল, তারপর বলল, যদি ভিতরের ব্যক্তি সক্রিয় হয় তাহলে আমরা স্বাভাবিক উপায়ে সিস্টেম বন্ধ করতে পারব না, কিন্তু সূর্যরক্ষার বাকি অংশ, তার একটা চূড়ান্ত পরত এখনও ব্যবহার করা যেতে পারে। ঝুঁকি বড়, কিন্তু এটাই একটা সুযোগ যাতে আমরা আক্রমণকারীদের পথ ধরতে পারি। কাব্যা ছাড়া দ্বিধা বলল, শুরু করো। অর্জুন তুরন্ত প্রোটোকল খুলল। সার্ভারের আওয়াজগুলো দ্রুত হয়ে গেল, যেন মেশিনগুলো তার পুরো শক্তি লাগাচ্ছে। তাপমাত্রা সতর্কতা স্তরে পৌঁছেছে। কুলিং ইউনিট লাগাতার গুনগুন করছে। কিন্তু এটা সব বাস্তব ছিল, নাটক নয়। এটা একটা সংগ্রাম ছিল। প্রযুক্তি এবং বিশ্বাসঘাতকতার মাঝে কিছু সেকেন্ড পর প্রধান স্ক্রিনে পরিবর্তন আসতে লাগল। প্রথমে ঝাপসা লাইনগুলো দেখা গেল, তারপর হঠাৎ অনেক আইপি ঠিকানা উঠে এলো। অর্জুনের চোখ ফেলে গেল। ম্যাডাম, আক্রমণকারীদের পথ দেখা যাচ্ছে। এই আক্রমণ অনেক জায়গা থেকে হচ্ছে, কিন্তু দিক একটাই। কেউ তাদের পথ দিচ্ছে, এবং সেই ব্যক্তি আমাদের ভবনের নেটওয়ার্কে এখন সক্রিয়। কাব্যার আঙুলগুলো হালকা কাঁপল। কি আমরা তাকে আলাদা করতে পারি? অর্জুন মাথা হেলালো। পরত কাজ করছে, কিন্তু ভিতরের গতিবিধি খুব দ্রুত, যেন সে জানে যে আমরা তাকে খুঁজছি। এততে স্ক্রিন আবার ঝলকালো, এবং এবার কোনো ধমকপূর্ণ বাক্য না এলো, বরং একটা খুব সাধারণ কিন্তু তার থেকে বেশি ভয়ঙ্কর সংবাদ দেখা গেল। অ্যাক্সেস গ্র্যান্টেড ফ্রম ইন্টারনাল নোড। এর অর্থ ছিল যে কেউ ভিতর থেকে চূড়ান্ত দরজাও খুলে দিয়েছে। কাব্যা ধীরে কিন্তু দৃঢ় স্বরে বলল, অর্জুন, এর অর্থ যে সে এখন লুকানো না, সক্রিয় হয়ে গেছে। অর্জুন গভীর শ্বাস নিল। ম্যাডাম, যদি সে এখানে কোথাও থাকে তাহলে হয়তো এই রাতেই সত্য সামনে আসতে পারে, এবং হয়তো সবকিছু বদলাতেও পারে। কন্ট্রোল রুমের হাওয়া ভারী হয়ে গেল। মেশিনগুলোর আওয়াজগুলো, চেতাবনী সংকেত এবং সেই অসমাপ্ত পরিচয়ের ছায়া সব মিলে একটা চূড়ান্ত লড়াইয়ের মাহল বানাচ্ছিল। কাব্যা ঘরের চারপাশে দিঠল, যেন সে প্রত্যেক দেয়াল থেকে জিজ্ঞাসা করছে যে কে তাদের বিশ্বাস ভাঙল। এবং অর্জুন সিস্টেমের সামনে ঝুঁকে সেই মুখকে খোঁজার জন্য প্রস্তুত ছিল, যা এখনও অন্ধকারে লুকিয়েছিল।
মাহাটেকের রাত এখন শুধু প্রযুক্তিগত যুদ্ধ নয়, এটা সেই মুহূর্ত যেখানে বিশ্বাস, ভয় এবং সত্য একসাথে টক্কর দিতে চলেছে। মাহাটেকের রাত এখন ধীরে ধীরে শান্ত হয়ে দেখা যাচ্ছে, কিন্তু কন্ট্রোল রুমের ভিতরে মাহল এখনও ভারী ছিল। সূর্যরক্ষার চূড়ান্ত পরত আক্রমণকে থামিয়েছে এবং এখন সিস্টেম ধীরে ধীরে স্থির অবস্থায় ফিরছে। অর্জুন যেইমাত্র শেষ লক খুলল, তার চোখ থেমে গেল। পরিচয় এখন স্পষ্ট দেখা যাচ্ছে। ম্যাডাম, এই অ্যাক্সেস শুধু বাইরে থেকে আসেনি, এর পিছনে ইন্টারনাল নোড, বর্মা গ্রুপের প্রশাসনিক চ্যানেল সক্রিয় ছিল। কাব্যা কয়েক সেকেন্ড স্ক্রিন দেখতে থাকল। তাদের চোখের রাগ নয়, বরং গভীর চোট দেখা যাচ্ছে। তারপর তারা ধীরে বলল, তাকে ডাকা যাক। কিছু মিনিট পর বার্মা ঘরে এলো। তার চোখ টিমের ঘাবড়াহট পড়ছে এবং কোথাও না কোথাও তাকে আন্দাজ ছিল যে কথা এখন আগের মতো নেই। কাব্যা শান্ত আওয়াজে জিজ্ঞাসা করল, আপনার অ্যাক্সেস সেই সময় সক্রিয় কেন ছিল, যখন আক্রমণের চূড়ান্ত পর্যায় শুরু হয়েছে? বার্মা প্রথমে অবাক হল, তারপর তার আওয়াজকে স্থির রাখার চেষ্টা করল। কাব্যা, তুমি জানো, আমি বছরের পর বছর এখানে সিস্টেমের আভ্যন্তরীণ কাঠামো সামলাচ্ছি। কখনো কখনো ব্যাকএন্ডে অ্যাক্সেস রয়ে যায়। এর অর্থ এটা নয় যে আমি... তারপর তার শব্দ অসমাপ্ত রইল, কারণ অর্জুন স্ক্রিন তাকে ঘুরিয়ে দিল। লগগুলো বিস্তারিত সাথে সত্য বলছিল। বার্মার মুখ এখন রক্ষা এবং অস্থিরতার মিশ্রণে ভরা ছিল। দেখো, সূর্য রক্ষা মতো প্রজেক্টগুলো কোম্পানির ফোকাস খারাপ করেছে। বিনিয়োগকারীদের চাপ, বোর্ডের রাজনীতি, আমাকে এমন পদক্ষেপ নিতে হয়েছে যা তুমি হয়তো বুঝতে পারো না। অর্জুন দৃঢ় আওয়াজে বলল, কিন্তু আপনার রাজনীতি মাহাটেককে পড়ার কগারে পৌঁছে দিয়েছে। বার্মা ঝলমলে বলল, যখন নেতৃত্ব নিজে বিভ্রান্তিতে থাকে, তাহলে কারো না কারো পরিস্থিতি সামলাতে হয়। যদি তুমি দুজন এটা ভাবো যে এটা সব এত সহজে বাঁচানো যেত, তাহলে তুমি খুব সরল। কাব্যা, তুমি একটা ভুল করছো। কিন্তু কাব্যা ধীরে বলল, ভুল আমি অনেক আগে করেছি, যখন ভুল ব্যক্তির ওপর বিশ্বাস করেছি। আজ তাকে ঠিক করছি। বার্মাকে বাইরে নিয়ে যাওয়া হলো। ঘরে নীরবতা ছড়িয়ে গেল এবং সেই নীরবতায় অর্জুন ধীরে বলল, ম্যাডাম, বিপদ এখন পুরোপুরি টলে গেছে। কাব্যা তার দিকে দেখল। এবার একটা উচ্চপদস্থের নজর না, বরং একটা মানুষের, যে অন্য কোনো মানুষের রোশনাই দেখেছে। অর্জুন, আজ যদি মহাটেক দাঁড়িয়ে আছে, তো তোমার শান্তি, তোমার সততা এবং তোমার সাহসের কারণে। আমরা সবাই অনেক কিছু হারিয়েছি, কিন্তু হয়তো আজ একটা নতুন শুরু মিলেছে। দুজনে বড় জানালার কাছে দাঁড়িয়ে। বাইরে শহরের উজ্জ্বলতা হালকা ধোঁয়ায় চমক রাখছে, যেন ক্লান্তির পরেও জীবন ধীরে ধীরে হাসছে। অর্জুন ধিমি স্বরে বলল, কখনো কখনো সিস্টেম না, মানুষ ভাঙে, এবং কখনো কখনো একই রাত সবকিছু বদলে দেয়। কাব্যা মাথা হেলালো। হ্যাঁ অর্জুন, এবং আজকের রাত আমাদের এটা শিখিয়েছে যে উচ্চতা থেকে না, বিনয় থেকে তৈরি সেতু সবচেয়ে মজবুত হয়। মহাটেকের ভিতরে মেশিনগুলোর আওয়াজগুলো এখন স্বাভাবিক ছিল, এবং সেই আওয়াজগুলোর মাঝে দুটো হৃদয়ে এটা জেনেছে যে কোনো কোম্পানির আসল শক্তি তার সার্ভার না, তার লোকেরা হয়।